শুরুতে জানিয়ে দিব ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যুর ভয়ে মাটির নিচে পালিয়েছে ৩০ লাখ ইহুদি। এরপরে জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। অন্যদিকে রয়েছে ইউক্রেনের লক্ষ্য অর্জনে রাশিয়ার পর্যাপ্ত শক্তি ও সম্পদ আছে, হুঁশিয়ারি পুতিনের। সর্বশেষ জানিয়ে দেব গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সৈন্য প্রস্তুত করছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, মৃত্যুর ভয়ে মাটির নিচে আশ্রয় নিল ৩০ লাখ ইসরায়েলি। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার আরও একবার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসরায়েলের চতুর্দিকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চূর্ণ করে দিয়ে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফল হামলা চালিয়েছে। এতে চাঞ্চল্য সৃষ্ট দেশটির অন্তত ৩০ লাখ ইসরায়েলি নাগরিক মাটির নিচে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রোববার ৪ মে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ৪ স্তরের প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো এবং যুক্তরাষ্ট্রের থার্ড সবগুলোকে ব্যর্থ করে দিয়ে বিমানবন্দরের কেন্দ্রস্থলে আঘাত এনেছে। এতে প্রায় ২৫ মিটারের গর্ত সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন ৭ জন। এদের মধ্যে ৪ জন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে এবং বাকি ৩ জন আতঙ্কে বাংকারে ছুটতে গিয়ে আহত হয়েছেন। ঘটনার পরপরই দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত ঘোষণা করছেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজগুলোর বিকল্প রুটে পাঠানো হয় অথবা বাতিল করা হয়। বিমানবন্দর এলাকায় জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। ইসরায়েলি গণমাধ্যম ইয়দিয়ত আহরনতের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণের পর পুরো এলাকা ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাটির নিচে তৈরি বাংকারগুলোতে আশ্রয় নেয় লাখো ইসরায়েলি। ধারণা করা হচ্ছে অন্তত ৩০ লাখ মানুষ সেই সময় আশ্রয়প্রাপ্ত নিরাপদ এলাকাগুলোতে চলে যায়। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, আমাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। আমাদের এই অভিযান ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত বর্বরতার জবাব। আঞ্চলিক সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হুতিদের মতো অপেক্ষাকৃত দুর্বল পক্ষের পক্ষ থেকেও এই ধরনের আক্রমণ ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা এবং কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসোনিক প্রযুক্তি এত দ্রুত গতিতে চলে যে তা শনাক্ত ও ধ্বংস করা এখন অধিকাংশ দেশের পক্ষেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করছে যে তারা ক্ষেপণাস্ত্র ঠেকাতে একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারেনি। এই হামলার ঘটনায় রোববারের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠক বাতিল করেছেন ইসরায়েলের সরকার। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী ইসরায়েল এখন ইয়েমেন নিয়ে তার সামরিক কৌশল পুনর্বিবেচনা করছেন এবং হুতিদের বিরুদ্ধে সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এক টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করছেন পর্যবেক্ষকরা। এদিকে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এই হামলার পর থেকেই পরোক্ষভাবে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ভয়াবহ এই হামলায় জড়িতদের মদদ দিয়েছে ইসলামাবাদ। এমন অব্যাহত অভিযোগের কারণে শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। আর ভারত যদি এমন কিছু করে তাহলে প্রয়োজনে প্রচলিত অস্ত্রের বাইরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামিল। সম্প্রতি রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করছেন, ভারত সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি অভিযোগ করছেন, ভারত দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিয়ে উত্তেজনা উস্কে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধ বাঁধলে ভারতের সংখ্যাগত শক্তির কোনো মূল্য থাকবে না। পাকিস্তানি এই কূটনৈতিক বলেন, যখন ভারত ও পাকিস্তানের বিষয়টি আসে আমরা সংখ্যাগত আধিক্যের বিষয়টি নিয়ে ভাবি না। পাকিস্তান যুদ্ধে তার পূর্ণ শক্তি প্রদর্শন করবেন, প্রয়োজনে প্রচলিত ও পারমাণবিক দুই অস্ত্রই ব্যবহার করবে। রাষ্ট্রদূত জামিল রুশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান কিছু গোপন নথি পেয়েছে যেগুলোতে ভারতের সম্ভাব্য হামলার তথ্য রয়েছে। তিনি জানিয়েছেন, এসব বিষয়ের উপর তারা কাছ থেকে নজর রাখছেন এবং সম্ভাব্য এই হামলার জন্য তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে, ভারত হামলার প্রস্তুতি নিচ্ছে, যে কোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেওয়া হবে। বিশেষ সতর্ক বার্তায় তিনি বলেছেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তান নদীর যে পানি পায় তা যদি ভারত আটকানোর চেষ্টা করে তাহলে বিষয়টিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইউক্রেনের লক্ষ্য অর্জনে রাশিয়ার পর্যাপ্ত শক্তি আছে, হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধ যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য রাশিয়ার হাতে পর্যাপ্ত শক্তি ও সম্পদ রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না। মে মাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার রাশিয়ান সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরপর থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থলযুদ্ধ এবং শীতল যুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাত। এই যুদ্ধে হাজার হাজার সৈন্য নিহত এবং আহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক তথ্যচিত্রে পুতিনকে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, তারা আমাদের ভুল করাতে চেয়েছিল, কিন্তু সেসব অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি। আশা করি ভবিষ্যতেও হবে না। 2022 সালে আমরা যা শুরু করেছি তা যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য আমাদের হাতে পর্যাপ্ত শক্তি ও সম্পদ রয়েছে। পুতিন এই যুদ্ধকে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কের একটি বিভাজনের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তার মতে 1989 সালে বার্লিন প্রাচীর পতনের পর ন্যাটো সম্প্রসারণ এবং রাশিয়ার প্রভাব বলয় হস্তক্ষেপের মাধ্যমে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে অপমান করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে রক্তপাত বলে অভিহিত করেছেন এবং বারবার এর অবসান চেয়েছেন। তবে ক্রেমলিন বলছে, এই সংঘাত এতটাই জটিল যে দ্রুত এর সমাধান করা কঠিন। রাশিয়ার সর্বোচ্চ নেতা পুতিন 25 বছর পূর্তি উপলক্ষে এই তথ্যচিত্রটি তৈরি করেছেন। এতে পুতিনকে ক্রেমলিনের নিজস্ব রান্নাঘরে চকলেট এবং রাশিয়ার দুধের পানীয় পরিবেশন করতে দেখা গেছে। 2022 সালের মস্কোর নর্ড অস্ট থিয়েটার চেচেন বিদ্রোহীদের জিম্মি সংকটের সময় প্রথমবারের মতো প্রার্থনায় নতজানু হওয়ার কথা উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেছেন, আমি নিজেকে কোনো রাজনীতিবিদ মনে করি না। আমি লক্ষাধিক রাশিয়ান নাগরিকদের মতোই একজন, একই বাতাসে নিঃশ্বাস নেই। এটি খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর করুন যেন এটি যতদিন সম্ভব চলতে থাকে। এদিকে গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সৈন্য প্রস্তুত করছে ইসরায়েল। গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি মিডিয়ার খবরে জানা গেছে, ইতোমধ্যেই হাজার হাজার রিজার্ভ সৈন্যকে ডেকে পাঠানো হয়েছে। এই উদ্যোগে অঞ্চলটিতে আরও বড় আকারের সামরিক তৎপরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে, যা আগত দিনগুলোতে সংঘাত আরও রক্তক্ষয়ী করে তুলতে পারে। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে অথবা অন্যান্য ফ্রন্টে যেমন লেবানন, পশ্চিম তীর এবং সিরিয়া ও সীমান্তে পাঠানো হতে পারে, যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রীভূত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ইসরায়েলি সরকার জানিয়েছে, 2025 সালে যুদ্ধের বছর হিসেবে ঘোষণা করছে এবং 4 লাখ রিজার্ভ সৈন্যকে ডেকে আনার পরিকল্পনা চলছে। তবে এই পদক্ষেপের ফলে দেশটির শ্রম বাজারে চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন। গাজা ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 7 থেকে 11 মে পর্যন্ত আজারবাইজান সফর স্থগিত করছেন। নেতানিয়াহুর এই সফর বাতিলের সিদ্ধান্তের পর নিরাপত্তার মন্ত্রিসভা গাজায় আক্রমণের পরিধি বাড়ানোর অনুমোদন দিয়েছেন।